আওয়ামী লীগের ভোটটা একদিকে যেমন রাজনৈতিক বিবেচনা তাদের কাজ করবে, এটা একটা। দ্বিতীয় বিবেচনা করবে অঞ্চল, এলাকা, প্রার্থীর গুণাগুণ বিবেচনা করেও আওয়ামী লীগের ভোটটা এখানে বিবেচনা হবে। আওয়ামী লীগের ভোট কোনো একটা বিশেষ দল, বিশেষ জোট তারা এককভাবে আওয়ামী লীগের ভোট পাবে এরকম দৃশ্যপট নাও হতে পারে, এটা আমার ধারণা। তবে এটা আরও নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি জায়গাটাকে আরও বেশি পরিষ্কার এটা হবে। বিএনপি কাদেরকে নমিনেশন দেবে এটা বিএনপি তারা এটা ঠিক করবেন, এটা একটা। আর দুই হলো যে উপদেষ্টারা এই সরকার তারা যদি নির্বাচনই করতে চান, এখনও কেন তারা সরকারের মধ্যে আছেন এটা আমার কাছে বোধগম্য না। কারণ সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো ইডিওলজি, বিশেষ কোনো রাজনৈতিক দল, কোনো মতাদর্শ, কোনো অংশীজনকে মদত যোগানোটা সরকারের কাজ না। আর সরকারের নিরপেক্ষতা নিয়েও তো মানুষ এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। সুতরাং সরকারের নিরপেক্ষতা কোনো কারণে যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, এটাও আগামী নির্বাচনের একটা প্রশ্ন হিসেবে এটা উত্থাপিত হবে। সুতরাং তারা দুই উপদেষ্টারা তারা যদি নির্বাচনই করতে চান, তাদের অনেক আগেই উচিত ছিল তাদের সরকার থেকে সরে দাঁড়ানো, অথবা উচিত হবে আজকে বা আগামীকালকের মধ্যেই তাদের সরকার থেকে সরে দাঁড়ানো, জনগণের কাতারে দাঁড়ানো। তারপরে তারা নমিনেশন কোন দল দেবে কি দেবে না সেটা সে দল তারা এটা ঠিক করবেন। পরের প্রশ্ন এসছে, এনসিপি বিএনপির সাথে নির্বাচন করার সম্ভাবনাকে কেমন দেখেন? এখন যত রাজনৈতিক সমীকরণ দেখছেন আপনি, যেমন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা গণতন্ত্র মঞ্চের আমরা এখন 5টা দল মিলে আছি। বিএনপির সাথে আমাদের বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 31 দফার ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা অনেকগুলো দল আমরা দীর্ঘ বছর একসাথে ছিলাম। তো বিএনপির সাথেও সেখানে আমরা একটা আলাপ আলোচনার ভেতরে আছে, আমরা আলাদা জোট, আলাদা দল। তো বিএনপির সাথে এটা একটা, এবং সেখানে নানা ধরনের রাজনৈতিক সমীকরণ, নানা ধরনের নির্বাচন কেন্দ্রিক জোট হবে। ফলে এনসিপি আমার ধারণা এখনো পর্যন্ত দোলাচলের ভেতরে আছেন। তাদের মধ্যে স্বাধীনভাবে দাঁড়ানোর যেমন একটা চিন্তা শক্তভাবে আছে, আবার একই সাথে বিএনপি কেন্দ্রিক যে রাজনৈতিক মেরুকরণ নির্বাচন কেন্দ্র করে সেদিকে আসবার ক্ষেত্রে একটা ঝোঁক আছে। আবার অন্যদিকে ইসলামপন্থী যে দলগুলো আছেন তাদের সাথেও হয়তো একটা আলাপ আলোচনা থাকতে পারে। আমার মনে হয় এটাও আমি মনে করি এখন। তবে এই আলাপ আলোচনাগুলোর সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, নীতি আদর্শের প্রশ্নটা নির্বাচন যত এগিয়ে আসে তখন এটা সামনে থাকে না। তখন দাঁড়িয়ে যে কোন জোটে গেলে নির্বাচনে জেতা যাবে, পার্লামেন্টে যাওয়া যাবে, এটাই প্রধান বিবেচনা হিসেবে কাজ করে। আমি আশা করব এনসিপি যেটাই করুক, তাদের ডিক্লেয়ার্ড যেটুকু ইডিওলজি, পলিটিক্স বা তাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা মেনেই মানুষ যাতে বোঝে যে তাদের অবস্থানটা একটা সঙ্গতিপূর্ণ অবস্থান, এবং হঠাৎ করে এদিক থেকে ওদিকে একটা পেন্ডুলামের মতন তারা ডিগবাজি খাবেন না। তাদের চিন্তা ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ আর নির্বাচনের ব্যাপারও তারা এরকম একটা সিদ্ধান্তের জায়গায় তারা আসবেন। এরপরে বলেছেন যে ছায়া সংসদ স্পিকার জনাব কিরণ বলেছেন তরুণদের ভোট এখনও দোদুল্যমান, আপনার বিশ্লেষণ কি? আমি কিরণের সাথে ব্যাপারে একমত হব। তরুণদের বড় অংশ তারা কিন্তু এখনো পর্যন্ত দোদুল্যমান আছেন, এটা আমার অবজারভেশন এরকম। এবং এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কেবলমাত্র মার্কা দেখেই মানুষ এবার মাত্র ভোট দেবেন না। মানুষ এবার দলগুলো দেখবেন, দলের বক্তব্য কী, দলের এজেন্ডাটা কী, প্রোগ্রামটা কী, তাদের পুরো ডেভেলপমেন্ট নিয়ে মানুষ যে ইস্যুগুলো নিয়ে মানুষ চিন্তা করছে, মানুষের ভাবনাগুলো দলের মধ্যে কতখানি আসছে, আর যিনি প্রার্থী, বিশেষভাবে যিনি প্রার্থী তার পাস রেকর্ডটা কী, তার ট্র্যাক রেকর্ডটা কী তার। ফলে মানুষ আমার মনে হয় প্রার্থীর গুণাগুণ তাকে বিচার বিশ্লেষণ করে মানুষ এবার একই সাথে মার্কার পাশাপাশি প্রার্থীর গুণাগুণটাও এবার বড় বিবেচনার মধ্যে আসবেন। সেদিক থেকে তরুণরা, যাদেরকে আমি বলি এনলাইটেন্ড ইন্টেলিজেন্সিয়া, আলোকিত যে বুদ্ধিবৃত্তিক যে মানুষ, তরুণরা, যুবকরা, আমি মনে করি তারা খুব সচেতনভাবেই এবার তারা তাদের ভোটাধিকার এবার তারা প্রয়োগ করবেন। কারণ এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা আগামী পার্লামেন্টের 180 দিনের পরে, পরবর্তী 30 কার্যদিবসের পরে
আপার চেম্বার হবার একটা প্রশ্ন আছে, সংসদের উচ্চ পরিষদ হবার প্রশ্ন আছে। কোনো ভোট এবার আর পৌঁছে যাবে না, প্রত্যেকটা ভোট এবার কাউন্টেবল। ফলে আপার চেম্বারের দলগুলোর প্রাপ্ত সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে আপার চেম্বারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নির্বাচিত হতে পারে। ফলে প্রতিটা ভোট এখন হয়তো তার প্রার্থী হয়তো নাও জিততে পারেন, কিন্তু এই ভোটটা সারা দেশের ভোটটা যুক্ত করে পরবর্তী আপার চেম্বারের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই ভোটটা কিন্তু হিসাবের মধ্যে আসবে। সেজন্য আমি বিশ্বাস রাখতে চাই আমার তরুণরা এখন যত দোদুল্যমান হলেও নির্বাচন যত এগিয়ে আসবেন, তারা দলগুলোকে তারা দেখবেন তারা, কারণ আমি দেখি প্রতিটা দল এখন সার্ভাইলেন্সের মধ্যে। আমি বিস্মিত হয়েছি। আমি কোথায় কি বক্তৃতা করেছি আপনারা যেভাবে দেখেছেন, নোট করেছেন, তার মানে প্রত্যেকে আমরা কিন্তু সার্ভাইলেন্সের মধ্যে। আমি কিভাবে বসি, বলি, দাঁড়াই, হাঁটি, কখন কি বক্তব্য রেখছি, সকালে একরকম কিনা, দুপুরে একরকম, বিকেলে আরেক রকম বলছি, আজকে একরকম, কালকে আরেক রকম বলছি। এই যে ডিগবাজি খাওয়া, আমাদের তরুণরা এগুলো তো তারা নিশ্চয়ই এগুলো তার বিবেচনায় তারা রাখবেন। এবং আমি তরুণদের উপর আস্থা রাখতে চাই। তরুণরা আমাদের সকল দুর্যোগে ভাষা আন্দোলন থেকে তারা আমাদেরকে পথ দেখিয়েছেন। এবারও তারা প্রথম ফ্রন্ট লাইনের ফাইটার হিসেবে এই তরুণ, শুধু ছাত্র তরুণরা না, শ্রমজীবী তরুণ, সাধারণ মানুষ যে তরুণরা একসাথে হয়ে যেটা করেছেন, আমি মনে করি তরুণরা দোদুল্যমান হলো পরে তারা কিন্তু ভোটের ক্ষেত্রে একটা ডিসাইডিং, একটা সিদ্ধান্তমূলক একটা ভোটের ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা তারা এই ক্ষেত্রে পালন করবেন আমার ধারণা। এরপরে বলেছেন যে আওয়ামী সমর্থিতের ভোট কোন দিকে যেতে পারে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী সমর্থিত ভোট কোন দিকে যেতে পারে? আমার মনে হয় যে প্রথমত আওয়ামী লীগের আমি বিশ্বাস করি বড় অংশটাই তারা ভোট দেবেন। যতই আমি দেখছি যে আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে, ইতিমধ্যে আমার কানে এসছে তারা ভোট নাকি দেবেন না, এরকম একটা। যদি আওয়ামী লীগ, তার তো আওয়ামী লীগ যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, দলীয় পরিচয়ে মার্কা নিয়ে তার আগামী নির্বাচন অংশগ্রহণের এখনো পর্যন্ত কোনো সুযোগ নেই। সেদিক থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগের ভোটটা একদিকে যেমন রাজনৈতিক বিবেচনা তাদের কাজ করবে, এটা একটা। দ্বিতীয় বিবেচনা করবে অঞ্চল, এলাকা, প্রার্থীর গুণাগুণ বিবেচনা করেও আওয়ামী লীগের ভোটটা এখানে বিবেচনা হবে। আওয়ামী লীগের ভোট কোনো একটা বিশেষ দল, বিশেষ জোট তারা এককভাবে আওয়ামী লীগের ভোট পাবে এরকম দৃশ্যপট নাও হতে পারে, এটা আমার ধারণা। তবে এটা আরও নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি জায়গাটাকে আরও বেশি পরিষ্কার এটা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা দেখেন কিনা? শঙ্কা বলতে পারেন, নির্বাচনের আগের দিন পর্যন্ত শঙ্কা থাকবে, কিন্তু আমাদের যেহেতু আমরা জনগণ এবার ভোটের জন্য জনগণ একদম মুখিয়ে আছে, রাজনৈতিক দলগুলো তাদের এক ধরনের প্রস্তুতি আছে। কিরণ ভাই ভালোই বলেছিলেন, দৃশ্যত যাতে আমরা বিতর্ক দেখি না এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু বাস্তবে প্রত্যেকেই নির্বাচনের জন্যই প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সবাই আমরা সেই প্রস্তুতি আমরা গ্রহণ করছি। অনেকগুলো তো নিশ্চয়ই ঝুঁকি আছে। শঙ্কার মধ্যে প্রথম আপনারা যে কথাগুলো বললেন এগুলো তো আছেই, আমি আপনাদের সাথে আমি একমত। অনেকগুলো ইস্যুজ আছে। আর গুরুত্বপূর্ণ হলো যে ভোটটা ভণ্ডুল করার ক্ষেত্রে আগামী নির্বাচন হলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেটা পতিত ফ্যাসিস্ট রেজিম হোক অথবা আমাদের চারপাশে ছড়িয়ে থাকা যারা সরকারকে প্রলম্বিত করতে চান, একটা অনির্বাচিত সরকারকে আরও দীর্ঘদিন যারা দেখতে চান, অথবা যাদের হয়তো অন্য কোনো এজেন্ডা আছে। আর বাংলাদেশকে কেন্দ্র করে পরাশক্তিগুলো অনেকভাবে তারা তৎপর। আপনি জানেন আমাদের বাংলাদেশের জিও পলিটিক্যাল তার একটা বিশেষ অবস্থানের জন্য বাংলাদেশ সুপার পাওয়ার থেকে শুরু করে নানা শক্তির, যদি বলি সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তি, যদি এভাবেও বলি, বাংলাদেশ অনেকের একটা লীলাক্ষেত্র অনেকে বিবেচনা করেন। বাংলাদেশ নিয়ে অনেকের অনেক ধরনের এজেন্ডা আছে। এই সরকারকে কেউ কেউ আরও অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতায় রেখে দিতে চান। ফলে তাদের কোনো তৎপরতা আছে কিনা আমি জানি না। আমি মনে করি যে সংখ্যায় অনেকগুলো সংখ্যা আছে, আমি রাজনীতি মানুষ হিসেবে সংখ্যা দেখি, কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি আগামী নির্বাচন, যেহেতু জনগণ ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, সরকার, নির্বাচন কমিশন সবাই যেহেতু এখন আগামী নির্বাচনের লক্ষ্যে কাজ করছে। আমি ইতিমধ্যে বলেছি নির্বাচন একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সরকারের কাজ হচ্ছে সবাইকে নিয়ে আস্থার মধ্যে নিয়ে যদি আমরা যেতে পারি, যাবতীয় চ্যালেঞ্জ বলি, ঝুঁকি বলি, শঙ্কা বলি, এটাকে মোকাবেলা করে আমরা আগামী
নির্বাচনে যাব, ইতিহাসের সেরা নির্বাচন হবে কিনা আমি জানি না, কিন্তু একটা ভালো নির্বাচন হবে। আমি নির্বাচিত সরকার পাবো, একটা রাজনৈতিক সরকার পাবো যাদের একটা পপুলার উইল বা ম্যান্ডেট থাকবে দেশ পরিচালনার ক্ষেত্রে। সুতরাং এবং বাংলাদেশ পর্যায়ক্রমে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে পারবে, যেখানে আমরা বৈষম্যের ব্যাপারে বৈষম্যের বিরুদ্ধে সাম্যের ব্যাপারে আমরা কথা বলতে পারবো, একটা মানবিক সমাজ পর্যায়ক্রমে আমরা তৈরি করতে পারবো। আমি এই কথা বলে আপনাদেরকে আরেকবার যে প্রশ্নগুলো এসছে আমি আমার মতন করে আমি রেসপন্ড করলাম। আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য, আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য আমি আপনাদেরকে অশেষ শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ।